বাংলাদেশ স্টাডিজ, আমি তাদের ধন্যবাদ জানাই, কারণ আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত একটি সময়োপযোগী উদ্যোগ এবং কেন সেটার ব্যাখ্যা বিভিন্নভাবে করা যেতে পারে। তবে আপনাদের উপস্থিতি, আপনাদের আগ্রহ এবং নেতৃবৃন্দের অংশগ্রহণ বোঝা যায় যে কতখানি আজকের এই আলোচনাটি গুরুত্বপূর্ণ এবং প্রলম্বিত হবে আগামীকাল ধরে। আমি সংগঠকদের অভিনন্দন জানাতে চাই। যে তিনটি বিষয়কে এখানে আনা হয়েছে, ঐক্য, সংস্কার ও নির্বাচন, এই তিনটি শব্দ বা পদ বা সেই অর্থে ধারণা খুবই গুরুত্বপূর্ণ এবং ওনারা এই তিনটি শব্দ নির্বাচনের মাধ্যমে বর্তমানে যে কঠিন সময় আমরা অতিবাহিত করছি তাকে ধারণ করেছেন। তো আমি খুব সংক্ষেপে তিনটি বিষয় আপনাদের কাছে বলে চলে যাব, কারণ নেতৃবৃন্দ এখানে আছেন এবং আমি যে কথাগুলো বলবো আপনার মনে রাখবেন, এই কথাগুলো আমার আগে যারা বলেছেন এর আগে উপলব্ধি থেকে ঐক্য না, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ঐক্য করতে হবে। এইটি হলো ঐক্যের জায়গা। বাংলাদেশ ভবিষ্যতে কোথায় যাবে, ইতিহাসের বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিবরণ নিয়ে নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি না করে ভবিষ্যতের বাংলাদেশকে নিয়ে, আমাদের স্বপ্নের জায়গাটাকে নিয়ে ঐক্য সৃষ্টি করতে হবে। আমার মনে হয় এই মতে আমাকে বলবে গণতন্ত্র থাকবে, স্বেচ্ছাচারিতা থাকবে না, ইত্যাদি ইত্যাদি, নির্যাতন নিপীড়ন থাকবে না, বিকাশের সুযোগ থাকবে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি খুব সাধারণভাবে একটা জিনিস বুঝি, সেটা হলো সর্বজনীন মানবাধিকার থাকতে হবে, সব মানুষের অধিকার থাকতে হবে। সব মানুষের অধিকার যখন লিঙ্গ পরিচিতি তাকে বিভেদের ভিতরে ফেলেছে, আমি সেই মানুষগুলোর কথা বলছি। সেই মানুষগুলোর বেঁচে থাকার অধিকার, কথা বলার অধিকার, সমাবেশ করার অধিকার, জীবিকা নির্ভর করার অধিকার, সেই নিশ্চয়তা আমাদের পেতে হবে। এইটি ভবিষ্যতের ঐক্যের বাংলাদেশ আমাদের হতে হবে। একটা ন্যূনতম জায়গায় আমাদের একমত হতে হবে, এই সর্বজনীন মানবাধিকারের বিষয়ে সব মানুষ জন্মেছে সমানভাবে বেঁচে থাকার, সমানভাবে তাদের সুযোগ পাওয়ার অধিকার আছে, কথা বলার অধিকার আছে। এই জায়গাটা আনতে হবে। সর্বজনীন মানবাধিকারের বিষয়টি আমি গুরুত্ব দিয়ে বলতে চাচ্ছি। আমি দ্বিতীয় যে জিনিসটি বলতে চাচ্ছি আপনাদেরকে, সংস্কারের ব্যাপারে কাঠামোগত প্রশাসনিক সংস্কার ইত্যাদি বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা সকলেই একমত হব সেই যেই বন্দোবস্ততেই আমরা পৌঁছাতে চাচ্ছি সেটার ব্যাপারে। কিন্তু যে বিষয়টি আমার কাছে একটু আশ্চর্য লাগে, এই আলোচনার ভিতরে আমার কাছে একটু ঘাটতি লাগে, এটা আমার পেশার কারণে, সেটা হলো যতখানি না উপরি কাঠামো নিয়ে আলোচনা হচ্ছে, এই দেশের সমাজের ভিত্তি নিয়ে তো অত আলোচনা হয় না। আমি আপনাদের বলছি, এই যে যত আলোচনা শুনলেন, এর ভিতরে কি একবার শুনেছেন আপনারা গার্মেন্টস শ্রমিকের বেতন কত হবে, সে ন্যায্য মজুরি কিভাবে পাবে, আমন ফসল আসছে আমার কৃষক দাম পাবে কিনা? আপনি কি জানেন এই মুহূর্তে মধ্যবিত্ত 80 টাকার শাকের আটি কেমন করে খাবে? কই সেই আলোচনা তো আসে না। এই যে যুব সমাজ বসে আছে, একবারও তো আলোচনা হলো না কর্মসংস্থান কেমন করে হবে। ওই সংস্কার কি আমি দেখেছি? কিসের উপরে কাঠামো সংস্কার করবেন যদি আমার ভিত ঠিক না থাকে? ক্ষমতায়ন তো, আসল ক্ষমতায়ন তো হলো রুটি রুজির ক্ষমতায়ন। আমার কাছে এইখানেই খুব কষ্ট লাগে যে এই বিষয়গুলো আমাদের নেতৃবৃন্দ যত্ন করে দেখছেন না। এটাতেই আমাকে তৃতীয় বিষয় আমাকে নিয়ে আসবে এবং এই তৃতীয় বিষয়টা আমার আসছে যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা আমাকে একটি অত্যন্ত সম্মানের দায়িত্ব দিয়েছিলেন, সেটা সময় মতো শেষ করতে পারায় আমি, আমার সহকর্মীরা খুবই গর্বিত বোধ করি। আমরা শ্বেতপত্র রচনা করেছি, আপনারা কল্পনা করতে পারবেন না, সকলে মিলে আমরা বলেছি দেশের ভিতরে লুণ্ঠন হয়েছে। লুণ্ঠনের যে কি মাত্রা, ওইটা আমরা গবেষণা না করলে আপনারা কল্পনাও করতে পারবেন না কি ভয়ঙ্কর অর্থনৈতিক পরিস্থিতির ভিতরে আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি এবং একে তো ঠিক করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, আমার তৃতীয় বিষয়, ওই ঠিক করার জন্য যে সময়, সে সময় কি জনগণ আমাদের দিবে কিনা? বলেছেন আপনি রাজনীতিবিদদের কথা যুক্ত করার কথা, আমি একমত হলাম, কিন্তু যেই লোকটি এই মুহূর্তে বাজারে যে চাল কিনতে পারে না, এই মুহূর্তে আপনারা সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আলোচনা করছেন, বাদ বাকি মানুষ কোথা থেকে মহার্ঘ ভাতা পাবে সেই আলোচনা তো শুনি না। একবারও শুনেছেন আপনারা এই কথা কারুর মুখের থেকে?
এই মানুষগুলো এই যুব সমাজের ভিতরে, শিক্ষিত যুব সমাজের ভিতরে তারা কিভাবে কোন যুব ভাতা প্রচলন হবে কিনা সেটা কি শুনলাম না তো। ধৈর্য ধরবো কিভাবে? যদি আমার পাশের বাড়িতে রাত্রিবেলা 11টার সময় ডাকাতি হয় সবচেয়ে সম্ভ্রান্ত বাড়ি এলাকাতে, তাহলে যদি ওই নিরাপত্তা যদি আমার না থাকে, কতদিন আমি সংস্কারের জন্য অপেক্ষা করে থাকব? আইন শৃঙ্খলার যদি এই অবস্থায় হয় সচিবালয়ের ভিতরে, তাহলে আমরা নিরীহ নাগরিকের আমার কি অবস্থা হবে? কার কাছে যাব? সেহেতু সংস্কার খুব বড় স্বপ্ন, ঐক্য তার জন্য দরকার। নির্বাচনে যেতে হবে, কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে। সংস্কারমুখী মানুষকে বিপথে নিয়ে যাবেন না, তাকে আইন শৃঙ্খলা না দিয়ে, তার খাওয়ার ব্যবস্থা না করে, তার চাকরির ব্যবস্থা নিশ্চয়তা না করে। এটি আমার তৃতীয় বক্তব্য ছিল। আমার সর্বোত্তম পেতে গিয়ে আমি যেন উত্তমকে হারিয়ে না ফেলি। ইংরেজিতে বলে গুড ইজ দ্য এনিমি অফ দ্য বেস্ট। আমি সর্বোচ্চ পর্যায়ে যেতে চাই, কিন্তু এই মুহূর্তে সমস্যাগুলোকে মনোযোগে যদি না নেই, তাহলে ওই জায়গাতে যে আমি পৌঁছাতে পারবো না। উপরে আলোচনা করেন মানুষের জীবন জীবিকা, নিরাপত্তার কথা ভুলে যাবেন না। সেটা থাকলেই মানুষ ধৈর্য ধরে আমাদের সকলের সাথে থাকবে। রাজনীতিবিদদেরও এই উপলব্ধিটা আনতে হবে। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে। এখানে সরকারের প্রতিনিধি আছেন উপদেষ্টা জনাব আদিলুর রহমান। আমি আশা করি তিনি এটা কগনিজেন্সে নেবেন। সত্যিকার অর্থে মানুষ স্বস্তিতে থাকা দরকার আছে, এবং তার চাইতেও জরুরি কথা যে সংস্কার বা যাবতীয় সবকিছুর ফোকাস কি? এটার ফোকাস হচ্ছে মানুষ। মানে একসময় আমরা দেখার জন্য বসে টসে থাকতাম যে মুশফিক ফজল আনসারী কি করছেন, তার জবাবে কে কি বলছেন, এটা আমাদের একটা রুটিন হয়ে গিয়েছিল। আমরা এখানে বসে বলি, আমরা এখন মুশফিক ফজল আনসারী ভাই কথা বলবেন। ওনার নতুন পরিচয় তেমন কিছু না আমি মনে করি, উনি একজন রাষ্ট্রদূত হয়েছেন, কিন্তু এর আগের যে লড়াই সেটাই বড় পরিচয়। ধন্যবাদ। ধন্যবাদ। জি ধন্যবাদ। তাহলে ধরেন তো। ধন্যবাদ। রবীন্দ্রনাথের একটি কথা আছে, সহজ কথা কইতে আমায় কহজে, সহজ কথা যায় না বলা সহজে। তো খুব সহজ মনে হচ্ছে ঐক্য, সংস্কার এবং নির্বাচন, কিন্তু এ পর্যন্ত যে আলোচনা হয়েছে, বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যের ভিডিও বক্তব্য, যদিও এটি একটু পুরোটি শোনা যায় না, কিন্তু উনি যে বক্তব্য দিয়েছেন, ডক্টর আলী রিয়াজ যে বক্তব্য স্থাপন করেছেন, এবং বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশের বিদগ্ধ অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলার পরে মোটামুটি আপনাদের একটা আন্দাজ হয়ে গিয়েছে যে আজকের বিষয়বস্তু এবং কি ধরনের সংস্কার, ঐক্য এবং নির্বাচন প্রক্রিয়া কিভাবে হওয়া উচিত। তবে আমি 3 মিনিটের মধ্যে শেষ করব বলে আমি ওয়াদা করেছি। আমি চাইবো যে ওয়াদাটা রক্ষা করতে। মুশকিল হয়েছে কি, আমরা ওয়াদা দিলে পরে ওয়াদা রক্ষা করি না। তো আমি যদি শেষ না করি আমাকে একটু গোতা দিতে পারেন আর কি। তো আমি যখন জুম্মার নামাজে মাঝে মধ্যে যেতাম, মসজিদের ইমাম সাহেব যখন দোয়া করতেন, একটা দোয়া শুনতাম যে ইয়া আল্লাহ আমাদেরকে সবাইকে তুমি এক এবং নেক বানাও। তখন আমার মনে হচ্ছে, আমি নামাজ শেষে চিন্তা করতাম যে দ্বিতীয়টা হয়তো সম্ভব, কিন্তু প্রথমটা সম্ভব না। এক নেক হয়তো হয়ে যেতে পারবে, কিন্তু এক হতে পারবে না। এই যে ঐক্য, কিন্তু যখন দেখলাম যে বাংলাদেশের মানুষের উপরে, বাংলাদেশের সরকারের উপরে এবং অধিকার প্রতিষ্ঠার বিষয়ে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র থেকে যেভাবে ক্যাম্পেইন করা হলো, যেভাবে বাংলাদেশকে বিকৃতভাবে চিত্রিত করা হলো, তখন পুরো জাতি আবার দ্বিতীয়বারের মতো ঐক্যবদ্ধ হলো। প্রথমবার হলো 5ই আগস্ট, দ্বিতীয়বার হলো পুরো জাতি আজকে ঐক্যবদ্ধ। আমি মনে করি এটা, এই যে প্রথম শব্দটা ঐক্য, বাংলাদেশের মানুষের মধ্যে, রাজনৈতিক দলসমূহের মধ্যে, সৃষ্টিশীল মানুষের মধ্যে একটি ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছে। কিন্তু যেটি হচ্ছে এবং চলছে সেটা হলো ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে। আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু আমি নিজে গণতান্ত্রিক হতে চাই না। আমি কথায় কথায় বলি, আরে ভাই আপনি কি আমার চেয়ে বেশি বুঝেন নাকি? তার মানে আমি বেশি বুঝি, আমি কিন্তু গণতান্ত্রিক না। আরে ভাই আগে আমারটা শুনেন। এই যে অগণতান্ত্রিক,
এবং আমরা এই যে সাম্য মর্যাদা এসবের কথা বলি, কিন্তু আমি একটু উপরে থাকতে চাই, একটু প্রিভিলাইজ থাকতে চাই। ছোট্ট ছোট্ট বিষয়, আপনি এলিভেটরের জন্য দাঁড়িয়েছেন লিফটের মধ্যে, কিন্তু আমি চাইবো আমি আগে উঠে যাব, আমি একটু পোশাক আশাকে ভালো, আমি একটু বড় পদ। আর কিছু মানুষ আছে খুব ভক্তি করছে আমাকে, এত ভক্তি, এত নমনীয়। এই যে বৈষম্য, আপনি একটু কোনো কাজে সরকারি অফিসে যাবেন, ওসি সাহেব বসে থাকবে, কতক্ষণে আপনি তাকে স্যার বলবেন। এই যে একটা বিভাজন, বৈষম্য, আপনি ছোট ছোট বিষয়গুলো হবে, এইগুলিকে যদি আমরা সংস্কার না করতে পারি নিজেদেরকে, আমি মনে করি রাষ্ট্র সংস্কার, অবশ্যই আমি কেতাবি কথায় যাচ্ছি না, কিন্তু আমি খুব মেঠো বাংলায় বলতে চাই যে আমাদের মানসিকতার সংস্কার প্রয়োজন। তাহলে পরে আমাদের রাষ্ট্র সংস্কারটা কাজে দিবে, না হলে পরে বিশাল আকারের বই পুস্তক হবে, অনেক সুন্দর সুন্দর কথা হবে। বাংলাদেশে কিন্তু আইনের কোনো অভাব নেই, কিন্তু অভাব হচ্ছে আইনের প্রয়োগের, এবং যারা আইন তৈরি করে তারাই আইন মানতে চায় না। সুতরাং আমাদের মানসিকতার সংস্কারটা আমি মনে করি অত্যন্ত জরুরি। এবং যে জিনিসটা চলছে, যে হিংসা, যে আমি বেশি করেছি, আমার অবস্থানটা বেশি, এই বিষয়টা থেকে পরিত্যাগ করতে হবে। কারণ আমরা যদি মনে করি এই রাষ্ট্র আমাদের স্বাধীনতা, আমাদের অধিকার, এটি কেউ কোনো সোনার থালায় উপঢৌকন হিসেবে দেয়নি, এটি অর্জন করতে হয়েছে আমাদের বিপ্লবের মধ্য দিয়ে। সুতরাং এই রাষ্ট্রটিকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। এই কারণেই আমাদেরকে সকলের প্রতি সহনশীল হতে হবে। আমরা পরমতকে মোটেই মানতে চাই না। আমরা মুখে বলি হ্যাঁ আমরা সমালোচনায় বিশ্বাস করি, মুক্ত মত, কিন্তু আপনি দেখুন না, আমার সমালোচনা করে যে আমি আপনাকে ঘায়েল করার জন্য হেন কোনো চেষ্টা নাই, আমি সেটা করব। চরিত্র হনন থেকে শুরু করে, চাই সে সরকারে, চাই সে বিরোধী দলে। কিন্তু এটি কেন হবে? যেমন আমি মুশফিকুল ফজল আনসারী, আমি মনে করি সব মানুষ আমাকে ভালো বলতে হবে কেন? কিছু লোক আমাকে ভালো বলবে, কিছু লোক খারাপ হবে। যেমন আমি একটা মজার ছলে বড়ি, বিএনপির এক শীর্ষ নেতা ছিলেন তরিকুল ইসলাম, আল্লাহ উল্লাহকে বেহেশত নসিব করুক। এক লোক এসে বলছে, বস আমি কিন্তু আপনার খুব ভক্ত। তিনি বলতে, যা বেটা, আমি কি সাবানা না ববিতা, আমার আবার ভক্ত কিসের? তো বিষয়টা হলো এই যে আমরা সবার কাছে ভালো থাকতে চাই, সবার কাছে প্রিয় থাকতে চাই, আবার একটু হিপোক্রেসিও করতে চাই। তো এই জিনিসটা বাংলাদেশে চলে না, আজকের বাংলাদেশে, আজকের বাস্তবতায়। যাই হোক, যেটি হচ্ছে সংস্কারের কথা বললাম। তৃতীয় যেটি হচ্ছে নির্বাচন। অবশ্যই বাংলাদেশে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করতে হবে। যে আকাঙ্ক্ষা মানুষ ধারণ করেছে, যে আকাঙ্ক্ষাকে লোড করে নিয়েছে বিগত ফ্যাসিস্ট সরকার, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন বাংলাদেশে হতে হবে। বাংলাদেশ যাতে মানুষ তার প্রতিনিধি, তার পবিত্র আমানত দিয়ে নির্বাচন করতে পারে, সেটি কিন্তু মানুষের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। এবং সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন বাংলাদেশে হতেই হবে, এটির কোনো বিকল্প নাই। কিন্তু এই ইলেকশন পর্যন্ত যাওয়া পর্যন্ত যে প্রথা এবং প্রতিষ্ঠানগুলো ধুমড়ে মুচড়ে একাকার করে দিয়েছে, সেগুলো আমাদেরকে অবশ্যই ঠিক করতে হবে। তারপরে আমাদের নির্বাচনের দিকে যে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হতে হবে, মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন এভাবেই হবে। নিশ্চয়ই আমাদের বক্তারা তাদের বক্তব্য এগুলি তুলে ধরবেন। আমি আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।